আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের স্পেশাল এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা দুজনেই তোমাদের সাথে আজকে ক্লাসটাতে থাকবো এবং আজকে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে বাংলা এবং ইংলিশ এই দুইটা ক্লাসে আমরা একসাথে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা সবাই জয়েন হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও আমাদের এই ক্লাসটাতে। তো আজকে হচ্ছে আমাদের এই ক্লাসের মধ্যে তোমাদের বাংলা এবং ইংলিশ কোন কোন টাইপের প্রশ্ন আসতে পারে, কেমন টাইপের প্রশ্ন আসতে পারে, তুমি আসলে কিভাবে নিজের একটা কনফিডেন্স নিয়ে আসবা যে আসলে ভর্তি পরীক্ষা এরকম টাইপের প্রশ্ন আসবে, এটা হচ্ছে আজকের ক্লাসের মধ্যে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এবং তোমরা ইতিমধ্যে সবাই জানো যে আমাদের কোশ্চেন ব্যাংকের কাজ চলমান, মানে আমরা অতি শীঘ্রই কোশ্চেন ব্যাংকটা পেয়ে যাব। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাদের হাতে কিন্তু কি কি আসছে, স্টাডি প্ল্যানটা চলে আসছে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায় তাহলে। এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানাবা। ওকে, প্রিয় ভাইরা, তোমরা দেখতে পাচ্ছ যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে জয় করা এক হচ্ছে সহজ, এবং এই জয়টা যাতে আরো সহজ হয়, আরো সুন্দর হয়, আরো মসৃণ হয়, সেজন্য তোমাদেরকে আমরা প্রত্যেককে, যারা পেট বেঁচে আছো, যারা পোস্ট ব্যাংক সহ অ্যাড হয়েছিল আমাদের সাথে, তাদের প্রত্যেকে, আর এই স্তূপ, এখানে বইয়ের স্তূপ দেওয়া আছে, জায়গা হচ্ছে না বইয়ের মধ্যে, এই বইয়ের স্তূপ গুলো সবাইকে তোমাদের বাসার মধ্যে পাঠাবো, আমরা সবাইকে একটা একটা পাঠাবো। পাশাপাশি পোস্ট ব্যাংকটা হাতে চলে আসছে, একেবারে একসাথে করে মানে স্ট্রিট ফাস্ট যেটা আছে ওই মাধ্যমে তোমাদের একবারে হোম ডেলিভারি বাসায় পৌঁছে দিবে প্রত্যেকটা জিনিস। তো প্রিয় ভাইরা, এই ক্লাসটা বা এই ক্লাসগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তুমি পেট পেটে ক্লাস করতেছো, এগুলো তুমি প্র্যাকটিস করবা, তাহলে তোমার বেসিকটা স্ট্রং হবে এবং সুন্দর হবে। প্রিয় ভাইরা, দ্রুত যুক্ত হবা, এবং তোমাকে আমাদের পারলে যদি মনে হয় যে ভাইয়াদের ক্লাসগুলো শেয়ার করি, এটা কমেন্ট করে লাইক করি, তাহলে আমরা উপকৃত হবো, ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকে চলে আসছো, ধীরে ধীরে সবাই চলে আসতেছো। ওকে, তো এই যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে, হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংলিশ, এই দুইটা ক্লাস আমরা একসাথে করাবো। আগে ইংলিশটা হবে, দেন হচ্ছে আমরা বাংলাটার মধ্যে প্রবেশ করবো। একবার টু দি পয়েন্ট পুরো বিষয়গুলো আস্তে আস্তে তোমাদেরকে সবগুলো দেখাবো। হ্যাঁ, বাংলা ইংলিশ দেখাবো। ওকে, আচ্ছা, তো আজকে দুইটা ক্লাসই হবে। তো চিন্তা করলাম যে তোমাদের সাথে বাংলা ইংলিশটা একসাথে নিলে, মানে যদি এটা হয় তাহলে তোমাদের ভিতরে যতটুকু সময় আমাদের সাথে থাকবা ওই সময়ের মধ্যে তোমরা একটা কনফিডেন্স পাবা এবং হচ্ছে এখানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আশা করি সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? আচ্ছা, সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে শুরু করছি। আজকে প্রথম আমি ইংলিশ দিয়ে শুরু করবো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সবকিছু ঠিকঠাক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইংলিশ। দেখো কোশ্চেন নাম্বার এখানে আছে, আমরা প্রত্যেকের টপিক মানে ধরে ধরে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? ধরে ধরে পড়বো, সেখান থেকে এক্সপ্লেনেশন দেখবো যে আসলে কি টাইপের প্রশ্ন আসছিল বা আসতে পারে। তো এখান থেকে তোমাদের শিক্ষণীয় জিনিসটা কি সেটা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের মধ্যে। আচ্ছা, স্টাডি প্ল্যান একটা চুরি মারবো ইনশাল্লাহ। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, প্রথম প্রশ্ন দেখো, বলা হচ্ছে তোমাকে উই নিড টু বাই সাম নিউ ড্যাশ। দেখো প্রত্যেকটা টপিকের কথা বলতেছি, এই টপিকটা মূলত ডিটারমিনার থেকে পরীক্ষা প্রশ্নটা আসছে। ডিটারমিনার, দেখো এখান থেকে তুমি কি কি পড়বা। প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে ডিটারমিনার, সেটা হচ্ছে কি ডিটারমিনার, এবং এখানে কোনটা এখানে মূলত বসবে। সবাই একটু আনসার করবা, সবাই প্রত্যেকে আনসার করবা, এবং আমরা হচ্ছে এই প্রশ্নের আলোকে আরো কিছু ব্যাখ্যা তোমাদেরকে দিব। আচ্ছা, সবাই আনসার দিচ্ছে কি? সবাই সেটা হচ্ছে ফার্নিচার। সবাই আনসার কি দিচ্ছে সেটা হচ্ছে ফার্নিচার হবে। আচ্ছা, দেখো আমাদের কিছু ডিটারমিনার আছে যেটা 100% জানতে হবে এবং এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে। দেখো প্রথমেই যদি আমি তোমাদেরকে বলি, দেখো কিছু ডিটারমিনার আছে, এখান থেকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সিএন প্লাস হচ্ছে ইউএন, মানে কাউন্টেবল নাউন এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই দুইটা জিনিস, ঠিক আছে? এখন দেখো কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলা সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে সবসময়, এবং কিছু ডিটারমিনার আছে যেগুলো হচ্ছে সবসময় হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে। তাহলে এটা হচ্ছে কাউন্টেবল এবং এটা হচ্ছে আনকাউন্টেবল। এখন আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব।
এই জিনিসটা 100% আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ দেখো, এই পাশে আমরা প্রথমেই বলি সেটা হচ্ছে ধরো হচ্ছে ফিউ, ফিউ শব্দটা, তারপরে এখানে আমি লিখলাম সেটা হচ্ছে এ ফিউ, তারপরে হচ্ছে ধরো দা ফিউ, হ্যাঁ, তারপরে ফিউয়ার, সবগুলো একটু কষ্ট করে লিখবা, ফিউয়ার, তারপরে লিখতে পারি ফিউয়েস্ট, ফিউয়েস্ট শব্দটা, তারপরে আমরা এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, তারপরে এখানে আমরা দিতে পারি ধরো ফিউ শব্দ আমরা লিখছি, এইগুলা সবসময় হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে, সবসময় এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে, সবসময় কি কাউন্টেবল নাউনের আগে বসে এই শব্দগুলা, ঠিক আছে। এখন আসো এর পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে লিটল, মানে আনকাউন্টেবল যেটা লিটল, তারপরে এটা হচ্ছে আমাদের এ লিটল, এ লিটল, তারপরে হচ্ছে কি দা লিটল, এই শব্দগুলা, তারপরে আমরা লিখতে পারি সেটা হচ্ছে লেস, কি বলো লেস, তারপরে আমরা লিখতে পারি সেটা হচ্ছে লেস্ট, তারপরে হচ্ছে এখানে লেস্ট হতে পারে, এই যে শব্দগুলা, তাহলে এগুলো হচ্ছে কাউন্টেবল, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। এখন কথা হচ্ছে এই শব্দগুলা যেখানে বসবে, এই শব্দগুলা যেখানে বসবে তার সাবজেক্টটা, তার সাবজেক্ট এবং হচ্ছে ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব দুইটাই কি হতে পারে, প্লুরাল হতে পারে, কি হতে পারে বলো, প্লুরাল হতে পারে, ঠিক আছে। এইগুলা যদি বসে তাহলে সেখানে সাবজেক্ট এবং ভার্বটা কি হতে পারে, প্লুরাল হতে পারে। কিন্তু এখানে যতগুলো আছে, অর্থাৎ এই শব্দগুলো তুমি যেখানে ইউজ করবা সেখানে সাবজেক্টটাও আমার সিঙ্গুলার হবে এবং হচ্ছে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। এই জিনিসটা আশা করি বুঝছো, একটু কষ্ট করে বলো, একটু কষ্ট করে বলো, সবাই 100% ক্লিয়ারলি বুঝছো কি না, একটু সবাই কষ্ট করে বলো এখানে সবাই 100% ক্লিয়ারলি বুঝছো কি না। তাহলে এগুলো হচ্ছে কাউন্টেবল, এবং আরো কিছু তুমি নিতে পারবা সেটা হচ্ছে ধরো হচ্ছে মেনি, অথবা ধরো আরো নিতে পারবা সেটা হচ্ছে মেনি অফ নিতে পারো, ঠিক আছে। আবার সেভারেল নিতে পারো, সেভারেল অফ, এই শব্দগুলো নিতে পারো। এবং আনকাউন্টেবলে আরো যেটা আসবে, যেমন ধরো হচ্ছে এখানে মেনি আছে, তাহলে এখানে আসবে কি মাছ, মাছ আসবে, অথবা ধরো হচ্ছে মাছ অফ, হ্যাঁ এই শব্দ আসবে, এই শব্দগুলা। আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ, অ্যামাউন্ট অফ, এই শব্দগুলা। তাহলে যে জিনিসটা সবকিছু, হ্যাঁ বলো একটু সবাই বুঝছো কিনা। আচ্ছা, হ্যাঁ এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তাহলে আমরা একটা প্রশ্নের মাধ্যমে মানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল যে ফর্ম গুলো আছে এগুলো হচ্ছে কাউন্টেবল ফর্ম, এগুলো মুখস্থ রাখতে হবে। এবং এটার পরে সবসময় কি হবে, প্লুরাল ভার্বও হতে পারে এবং হচ্ছে সাবজেক্টের প্লুরাল হতে পারে। কিন্তু এই যে শব্দগুলো আছে, এই যে মাছ, মাছ অফ অথবা অ্যামাউন্ট অফ, এগুলোর পরে সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্বটা কি হবে, আমার সিঙ্গুলারে হবে, ঠিক আছে। সবাই ক্লিয়ার, একটু কষ্ট করে সবাই ডান লিখবো, সবাই একটু আমার সাথে সাথে একটু বলবা, সবাই একটু ডান লিখবো। আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে, সবগুলো কোয়েশ্চেন এক্সপ্লেনেশন সহ। আচ্ছা ডান, ক্লিয়ার, ওকে ডান, তাহলে হ্যাঁ বুঝছি। ওকে চলো আমরা এই প্রশ্নে তাহলে আসে, আরো কিছু কথা আছে, আরো কিছু কথা, সেটা হচ্ছে যেটা কিনা হচ্ছে কাউন্টেবল, সিএন প্লাস ইউএন দুইটা দিয়ে বসতে পারে। যে এখন কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে কাউন্টেবল, হ্যাঁ ক্লিয়ার, সবাই কি বলছো, ক্লিয়ার বলছো, থ্যাংক ইউ। কিছু শব্দ আছে যেগুলা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার মানে বসতে পারে, যেমন ধরো হচ্ছে সাম, এই যে শব্দ লিখলাম সাম, এটার পরে আমার কাউন্টেবল নাউনে বসতে পারে এবং হচ্ছে আনকাউন্টেবল নাউনও আমার কি বসতে পারে। আবারও হচ্ছে সাম অফ, ধরো হচ্ছে সাম অফ, এটার পরে আমার কাউন্টেবল নাউনে বসতে পারে, আবার ইউএন মানে আনকাউন্টেবল নাউনও বসতে পারে, মানে এগুলো সবই বসতে পারে। আবার লিখতে পারি এ লট অফ, ঠিক আছে, এ লট অফ, এটার পরে কাউন্টেবল নাউনও বসতে পারে, আবার আনকাউন্টেবল নাউনও বসতে পারে। আবার হচ্ছে লটস অফ, এটার পরে আমার কাউন্টেবল নাউনও বসতে পারে অথবা আনকাউন্টেবল নাউনও আমার কি বসতে পারে। এই জিনিসগুলো একটু কষ্ট করে একটু লিখবা খাতার ভিতরে, একটু কষ্ট করে খাতার ভিতরে লিখবা। তাহলে এখানে যতগুলো শব্দ আমি লিখছি সবগুলা আমার দুইটা দিয়ে বসতে পারে। তবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাই দুইটাই যখন বসাবো কোনো কি ডিফারেন্স নাই, কোনো কি পার্থক্য নাই? 100% আছে। যখন তুমি সাম শব্দটা এখানে কাউন্টেবল নাউনের আগে বসাবা, ফর এক্সাম্পল এখানে সাম প্লাস হচ্ছে সিএন কাউন্টেবল নাউন, যখন সামটা ইউজ হবে কাউন্টেবল নাউনের আগে অবশ্যই সেখানে সাবজেক্ট এবং ভার্বটা প্লুরাল হবে। কিন্তু যখন তুমি এই যে এ লট অফ অথবা লটস অফ শব্দগুলা যখন তুমি আনকাউন্টেবল নাউনের আগে বসাবা, যখন এগুলা আনকাউন্টেবল নাউনের আগে বসাবা তখন সাবজেক্টটাও সিঙ্গুলার হবে এবং ভার্বটাও সিঙ্গুলার হবে। তার মানে ধরে নিচ্ছি আমরা যে আনকাউন্টেবল নাউন এমন একটা নাউন
যার হচ্ছে কি আমার ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। একটু কষ্ট করে লিখবো, একটু কষ্ট করে লিখবো, তাহলে প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশনটা আমরা শিখবো। এই যে এইভাবে যদি শিখো, দেখা গেছে যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এই জায়গাগুলো থেকে আসে। এবং ডিটারমিনার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আনকাউন্টেবল নাউন, এবং কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে, যেমন ধরো হচ্ছে আমরা ফার্নিচার বলতে পারি, তারপর হচ্ছে সিনারি বলতে পারি, এই শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এবং এগুলোর আগে কখনোই কখনোই এ অথবা এন কখনোই বসে না, ঠিক আছে, কখনোই বসে না। কার আগে? আনকাউন্টেবল নাউনের আগে এ অথবা এনটা কখনোই কি বসে না। এবং এর আগে নাম্বারও বসে না, নাম্বার মানে সংখ্যা, নাম্বার মানে সংখ্যা বসে না। এবং এই আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বা ই এস যুক্ত হয় না, ঠিক আছে। এই যে ফর্মগুলা বা এই বৈশিষ্ট্যগুলা জানলেই, হ্যাঁ একটু কষ্ট করে লিখবো, ডান লিখবো। তাহলে আমরা যেখানে ছিলাম, আমাদের যে কোশ্চেনটা ছিল ওই জায়গাতে একটু ফিরে আসি। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে। একটু ফিরে আসি। তাহলে এখন দেখো তো, আমাকে বলা হচ্ছে যে সাম এখানে আছে, এই সাম শব্দটা, হ্যাঁ এই সামটা বেসিক্যালি আমরা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই ইউজ করতে পারবো, তাই না? তো যাই হোক, এখানে ফার্নিচার শব্দটা দেখা আছে, ফার্নিচার। তো ফার্নিচারের সাথে কখনোই যুক্ত হয় না, কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল। এটাও আমার হচ্ছে না, এটা হচ্ছে না। সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা, ঠিক আছে। আশা করি প্রত্যেকে ক্লিয়ার। মোর, মোস্ট অফ, রেস্ট অফ, হ্যাঁ আরো আছে, সাম অফ, লট অফ, লটস অফ, দ্য মেজরিটি, গ্রেট ডেল অফ, হ্যাঁ এই শব্দগুলো আলামিন হোসেন অভি লিখছে, এই গ্রেট ডেল অফ আছে, ভেরি গুড। তাহলে এই শব্দগুলা আমার হচ্ছে কি, আমার দুটাতেই জিনিসে বসতে পারে, ঠিক আছে। হ্যাঁ ডান, সবাই একটু কষ্ট করে বলবো সবকিছু ক্লিয়ার কিনা, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলবো। ওকে ফাইন, চলো আমরা নাম্বার 2 তে যাই। এই যে দেখো, এই টপিকটা ধরতে পারছো, এখানে কোন জায়গা থেকে প্রশ্ন, সেটা হচ্ছে নাম্বার। এই প্রশ্নটা আসছে কোন জায়গা থেকে, সেটা হচ্ছে নাম্বার থেকে। এই নাম্বারের দুটো ফর্ম থাকে, একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম, হ্যাঁ আরেকটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম, ঠিক আছে, প্লুরাল। তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল, দেখো এখানে সিঙ্গুলার, এখানে হচ্ছে প্লুরাল। কিছু কিছু শব্দ আছে যাদের শেষে ধরো হচ্ছে এখানে ইউএম, ইউএম যে কোনো শব্দের শেষে যখন তুমি দেখবা ইউএম আছে, দ্যাট মিন সেটা সিঙ্গুলার। ইউএম এর পরিবর্তে কি বসে, এ বসে, সেটা প্লুরাল হয়ে যায়। যেমন ধরো সে, আমরা যদি বলি ডেটা বা ডাটা যদি বলি, এটা হচ্ছে প্লুরাল, তো এটার সিঙ্গুলার তাহলে কি হবে, ডেটাম হবে, ঠিক আছে। স্পেকট্রাম হতে পারে, মেমোরেন্ডাম হতে পারে, এই শব্দগুলা, রেফারেন্ডাম হতে পারে। আবার দেখো, যদি কোনো একটা শব্দের সাথে আইএস থাকে, আইএস এর পরিবর্তে আমরা কি বসাই, ইএস বসাই। আরেকটা হচ্ছে আইএক্স অথবা ইএক্স, ইএক্স এর পরিবর্তে আইসিইএস বসে। এগুলো সিঙ্গুলার ফর্ম, মানে এই শব্দগুলা, মানে লাস্টে যেটা আমরা ধরো সাফিক্স প্রিফিক্স শিখি না, ওরকম ইউএম, আইএস অথবা আইএক্স অথবা ইএক্স, এই শব্দগুলা যদি কোনো একটা শব্দের শেষে থাকে তাহলে সেটা সিঙ্গুলার বোঝাবে। আর এটার পরিবর্তে যখন আমরা প্লুরালে যাব, তখন হচ্ছে আমরা এই পরিবর্তন করে এটা বসানোর চেষ্টা করব, ঠিক আছে। আবার ইউএস, ইউএস থাকলে আমরা সরাসরি কি বসাই, আই বসাই। যেমন ধরো হচ্ছে আমরা লিখি রেডিয়াস, ধরো একটা শব্দ লিখলাম, সেটা হচ্ছে রেডিয়াস। এই শব্দটা কি সিঙ্গুলার, এবং এটার প্লুরাল ফর্ম কি, রেডি। এটা প্লুরাল ফর্ম কি, সেটা হচ্ছে রেডি। অর্থাৎ এই যে ইউএস এর পরিবর্তে আমরা কি বসাইলাম, আই বসাইলাম, ঠিক আছে। তাহলে এই ফর্মগুলো হচ্ছে সিঙ্গুলার, কোনো থাকলে সিঙ্গুলার বুঝবা, আর এই ফর্মগুলো হলো সেটা হচ্ছে প্লুরাল। তাহলে এই যে লাস্ট আছে স্পেকট্রাম, স্পেকট্রাম মানে ইউএম আছে, ইউএম এক্স্যাক্টলি এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে প্লুরালটা কি বের করতে হবে, ইউএম এর পরিবর্তে জাস্ট আমি এ বসাবো। তাহলে এই কোথায় আছে, সবাই একটু আনসার করে দেখি, পারবা আশা করি, আশা করি সবাই পারবা, আশা করি সবাই পারবা। স্পেকট্রা, সবাই কি বুঝতেছো? এ হবে স্পেকট্রা, ইয়েস এ হবে সঠিক উত্তর। কোনটা, স্পেকট্রা। তাহলে তাহলে প্রত্যেকটা মানে একটা টপিক থাকবে, এবং ওই টপিকের তোমার যতগুলা প্রয়োজন মানে তথ্যগুলা, সেটা নিজের ভিতরে অবশ্যই চর্চার মধ্যে রাখবা। একটা প্রশ্ন পড়তেছো, ওই প্রশ্নে যখন তুমি নিজে আনসার করবা, নিজে প্রশ্ন অ্যানালিসিস করবা, তখন ওই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে এটা যতক্ষণ না পর্যন্ত তুমি টাচ করতে পারতেছো না, বা যতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই করতে পারো, ততক্ষণ তোমার ঝামেলা। তুমি চেষ্টা করবা যখনই তুমি পড়ো, একটা টপিক পড়তেছো, ওই টপিকের কিছু বিষয় নিজে নিজে লিখবা খাতার ভিতরে, তাহলে এক্সপিরিয়েন্স জিনিসটা আর বৃদ্ধি পাবে, ঠিক আছে। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে, কোশ্চেন নাম্বার 3। একটু খেয়াল করো, এই যে এই প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে বলো তো। হ্যাঁ, এরপরে তো বাংলা আছে অবশ্যই। দেখো, এই যে কোশ্চেন নাম্বার 3 আছে, আমরা বলা হচ্ছে ইট ওয়াজ ড্যাশ, এখানে মূলত কোনটা বসবে, আস, হু, হ্যাড, লেফট, বিফোর হি অ্যারাইভড। এখন কথা হচ্ছে, তুমি এই প্রশ্ন যখন পড়তেছো, তখন তোমার মাথায় নক করতে হবে এটা কোন জায়গা থেকে আসছে। ধরো হচ্ছে আমরা নিতে পারি, সেটা হচ্ছে প্রনাউন টপিক। কি টপিক বলতো, প্রনাউন। এই প্রনাউন টপিক থেকে আমাদের অনেকগুলা কোশ্চেন আছে, ইনডিফিনিট প্রনাউন আছে, রিলেটিভ প্রনাউন আছে, রিফ্লেক্সিভ আছে, তারপর হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ আছে, তাই না, এই ইনডিফিনিট আছে, এই জিনিসগুলো আমরা জানবো। তাহলে এটা সঠিক উত্তর হিসেবে কি আসবে বলতো দেখি, একটু কষ্ট করে বলো দেখি, এটা সঠিক উত্তর কি আসবে, সবাই সবাই একসাথে।
আশা করি তোমরা পারবা। সবাই বলো দেখে কি হবে। সবাই বলছে যে এ নাম্বার হবে আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, এটা হবে। দেখি দেখি সঠিক উত্তর কি হয়। সবাই 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 মাসুমা খাতুম মিনা বলছে এই নাম্বারটা হবে, আসলে কি তাই? নাসিমা জাফর বলছে এই নাম্বারটা হবে। আপনি বলেন কি হবে এটা? এটা কি হবে? ইট ওয়াজ। হ্যাঁ, ইট ওয়াজ। আচ্ছা, না পারলে তাহলে মানে আপনার দ্বারা কিছু হবে না। দেখি এক বছর অর্থ হবে। ইট ওয়াজ না, ইট ওয়াজ আস হু হ্যাড লিভড বিফোর। আচ্ছা, তোমাদের শুভবার চেয়ে তোমরা আগে আনসার করে ফেলছো, আপনি ফেল। এখান থেকে চলে যেতে হবে। দেখো এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে বি ভার্ব। কি বলতো? বি ভার্ব। হ্যাঁ, সেটা হচ্ছে কি বি ভার্ব। যেমন ধরো হচ্ছে এম, ইস, তারপরে হচ্ছে কি আর, তারপর হচ্ছে ওয়াজ এন্ড ওয়্যার। এই যে বি ভার্ব গুলো আছে এইগুলোর পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে। কিসের? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। খাতার ভিতরে সুন্দর করে লিখে রাখো, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যাগুলা বা টপিকগুলো লিখে রাখো। বি ভার্বের পরে এই ওয়াজটা হচ্ছে এখানে বি ভার্ব। কি ভার্ব বলো? সেটা হচ্ছে বি ভার্ব। ও বি ভার্বের পরে যদি আমার এখানে প্রোনাউন নিয়ে আসতে হয়, যদি কি নিয়ে আসতে হয়? প্রোনাউন নিয়ে আসতে হয়, তাহলে ওই জায়গাতে আমরা সাবজেক্টিভ ফর্ম বসাবো। কি ফর্ম বসাবো? সাবজেক্টিভ ফর্ম। এখন একটু খেয়াল করো, এটা কি সাবজেক্টিভ ফর্ম? না, তাহলে এটা আমরা নিব না। এটা কি সাবজেক্টিভ ফর্ম? না, হয় ডি হবে নয়তো কি হবে? বি হবে, তাই না? এখন আসো, আমাদের আরেকটা রুল আছে, সেটা হচ্ছে আফটার এবং বিফোর। এই যে বিফোর এর একটা রুল আছে না, বিফোর, এই বিফোর এর একটা রুল আছে, ঠিক আছে? ওই রুলটা প্লে করতে হবে। এখন বিফোর এর রুলটা হচ্ছে যদি কোন একটা শব্দের মাঝখানে বিফোর থাকে তাহলে এখানে মূলত মানে যদি আমরা টেন্সের আলোকে কথা বলি তাহলে এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়। কি টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সঠিক উত্তর হিসেবে কোনটা আসতেছে? ইয়েস, দ্য রাইট আনসার হচ্ছে এখানে বি নাম্বারটা। হোয়াট? কেন 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 বি নাম্বারটা আসতেছে? দেখো তো কেন ডি নাম্বারটা ভুল হইলো। এই যে এখানে বিফোর শব্দটা আছে, বিফোর বাংলা অর্থ কি? আগে। তার মানে আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডেফিনিট। এটা আমরা বিভিন্ন ক্লাসে বলছিলাম। তাহলে এর আগে পাস্ট পারফেক্ট আছে এই যে প্রথমত সাবজেক্টিভ, তারপরে যে হ্যাড লেফট মানে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে এই বাক্যটা একদম যথাযথ। কিন্তু এখানে আসো তো, এই যে বিফোর এর আগে কি আছে? হ্যাড লেফট, ভালো কথা, পাস্ট পারফেক্ট, বাট ওই জায়গাতে আবার কি আছে? ওইখানেও পাস্ট পারফেক্ট আছে। কেন? তাহলে তো হইলো না এটা, তাই না? সঠিক উত্তর হচ্ছে এখানে কোন না? বি নাম্বারটা। ঠিক আছে, বি নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। তাহলে প্রোনাউনের যে ফর্মগুলো আছে, যেমন ধরো আমরা এখানে সাবজেক্ট লিখলাম, এখানে ধরো হচ্ছে অবজেক্ট, আর এখানে আমরা লিখলাম সেটা হচ্ছে পসেসিভ। ঠিক আছে, তাহলে আমরা আই, তারপরে এখানে আমরা লিখি মি এন্ড হচ্ছে মাই, তারপরে আমরা লিখতে পারি উই, আস, তারপরে কি আওয়ার, তাই না? আবার লিখতে পারতেছি হি, তারপরে অবজেক্টিভ হিম, পসেসিভ হচ্ছে হিস, তারপরে শি, শি এর অবজেক্টিভ হচ্ছে কি হার, আর হচ্ছে পসেসিভ হচ্ছে হার, দুইটাই সেম, তাই না? তারপরে ধরো হচ্ছে দে, এখানে আমরা কি লিখবো? সেটা হচ্ছে দ্যাম, এখানে কি লিখবো? সেটা হচ্ছে দিয়ার শব্দটা। ঠিক আছে, এই যে সাবজেক্টিভ যেটা পার্সোনাল যে প্রোনাউন গুলো আমরা বলি, পার্সোনাল প্রোনাউন, এই সবগুলো স্ট্রাকচারলি আমার জানতে হবে যে কোনটা অবজেক্টিভ। তাহলে আমরা এই জায়গাতে একটা জিনিস শিখলাম, বি ভার্ব। বি ভার্বের পরে আমাদের সবসময় কি হয়? সাবজেক্টিভ ফর্ম হয়। কি ফর্ম হয়? সাবজেক্টিভ ফর্ম হয়। এবং আরেকটা জিনিস আছে, প্রিপোজিশন। কি আছে বলতো? প্রিপোজিশন। কথা মনে রাখতে হবে খুব ভালো করে। প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। কি হয়? অবজেক্টিভ ফর্ম হয়। প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। যদি কখনো দেখো এরকমটা আছে, ধরো একটা বাক্য আছে টু, এরপরে শূন্যস্থান দেওয়া আছে। কি দেওয়া আছে? শূন্যস্থান দেওয়া আছে। এখন তুমি এখানে কোন ফর্মটা বসাবা? পরীক্ষা আসছে, একটা প্রোনাউনের সিস্টেম নিয়ে আসছে, মানে প্রোনাউনের কোন ফর্মটা হবে? তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম হবে। কি হবে? অবজেক্টিভ ফর্ম। আর বি ভার্বের পরে সবসময় কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ভাইকে একটু কষ্ট করে বলতে হবে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই যারা ক্লাস করতেছো 100% মন থেকে চাও যে আমি একটা চান্স পাই, এবং মন থেকে এটাই চাও যেন আমি আমার আসনটা আমারই হয়। এটা তো সবাই আমরা চাই, এবং এক টপ স্কোর করার প্রত্যয় সবারই। তো তোমরা যখন একটা কোশ্চেন সলভ করবা, যখন একটা কোশ্চেন দেখবা, নিজের ভিতর থেকে কাটাকাটি করবা যে এই টপিকটা বা এই প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে, এবং ওই টপিক থেকে আমি কি কি তথ্য জানি, আমার কি কি তথ্য জানা উচিত, ওই তথ্যগুলো জানি কিনা তুমি নিজে নিজে একটু এক্সারসাইজ করবা খাতার ভিতরে। ঠিক আছে, তাহলে দেখবা যে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়তেছে। ক্লিয়ার? একটু কষ্ট করে বলতে হবে প্রিয় ভাই বোন আমার, 100% ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলবা। তো তোমাদের এই জিনিসগুলো বোঝানোর একটা জিনিস হচ্ছে যে কোশ্চেন থেকে আরো কি কি টাইপ আসতে পারে সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা ওই জায়গাতে ছিলাম। তাহলে এখানে আমাদের উত্তর শেষ, তাই না? ওয়া ছিল সাবজেক্টিভ ফর্ম। এখন তোমরা নিজের একটা আনসার করবা, এটা নিজের আনসার করবা। কোশ্চেন 4 আমি জাস্ট দেখবো কে কি আনসারটা করতে পারো, এবং এই ক্লাসটা তোমরা তোমাদের টাইমলাইনে রেখে দিতে পারো যদি তোমরা চাও আর কি, যেন পরবর্তীতে ক্লাসটা আবার নতুন করে দেখতে পারো। হ্যাঁ, তোমরা চাইলে ক্লাসটা তোমাদের টাইমলাইনে রাখতে পারো।
আচ্ছা, ক্লিয়ার। থ্যাংক ইউ তানজিন। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সবাই বলছে ক্লিয়ার। এই প্রশ্নটা আসো, কি বলতেছে? ফর, এই যে ফরটা আছে, এই ফর হচ্ছে একটা প্রিপোজিশন, রাইট? এটা হচ্ছে একটা, কি বলো, সেটা হচ্ছে একটা প্রিপোজিশন। এখন কত হচ্ছে, ভাইয়া বলছে প্রিপোজিশনের পরে যদি কোন একটা প্রনাউনের ফর্ম বসাতে হয়, তাহলে ওই প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। কি ফর্ম বসে ভাইয়া? অবজেক্টিভ ফর্ম বসে। কি ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। এবং এইখানে আর একটা জিনিস দেখবো আমরা, যেমন ধরো হচ্ছে আমরা হো, হো থেকে আমরা বলতে পারি হোম, হ্যাঁ, হোম থেকে বলতে পারি কি বলতো, হোস। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এখানে হোটা হচ্ছে আমার এখানে সাবজেক্টিভ, হোমটা হচ্ছে এখানে আমাদের মূলত হচ্ছে অবজেক্টিভ। ঠিক আছে, অবজেক্টিভ। আর হোস্টটা হচ্ছে এখানে পসেসিভ। হোস্টটা হচ্ছে এখানে কি বলতো, পসেসিভ। ঠিক আছে, এই জিনিসটা। এবং এখানে হো এর পরে সবসময় কি বসে বলতো, ভার্ব বসে। এবং হোমের পরে কি বসে বলতো, সাবজেক্ট বসে। এবং এই যে হোসের পরে কি বসে বলতো, নাউন বসে। ক্লিয়ার? এই জিনিসগুলো এইভাবে করে শিখতে হবে ভাইয়া, এইভাবে করে শিখতে হবে। তাহলে এই যে এখানে হো, হুম, হই, বার, হোস আসে, তাহলে এখানে অবশ্যই অবজেক্টিভ ফর্ম লাগবে। কি ফর্ম লাগবে বলো? অবজেক্টিভ ফর্ম। এইভাবে করে যদি প্রত্যেকটা প্রশ্ন আনসার করো, মানে বুঝে শুনে, টপিক ধরে ধরে, মুখস্থ না, বুঝে বুঝে, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে? কেউ পারবে না। ওই আসনটা শুধু তোমার হবে, আর কেউ নিতে পারবে না। একটু রিয়ালাইজ করবা জিনিসটা, যে আসলে কঠিন কিছুই না যদি আমি বুঝে বুঝে পড়ি। এই জিনিসটা সবসময় খেয়াল করবা, তাহলে হবে। সঠিক উত্তর হিসেবে আমি কাকে নিব? হোমটা নিব। কেন? কারণ এটা অবজেক্টিভ ফর্ম, আর আমার লাগবে এখানে অবজেক্টিভ ফর্ম। তাহলে হোটা সাবজেক্টিভ, হোমটা অবজেক্টিভ, এবং হোস্টটা হচ্ছে পসেসিভ। এবং একটা কথা মনে রাখতে হবে, হোজের পরে সবসময় কি বসে? নাউন বসে। ঠিক আছে? কেন? হোস্টটা মূলত মালিকানা বোঝায়, সত্ত্বাধিকার বোঝায়। আর পসেসিভ ফর্মের নিয়ম ওইটা। ঠিক আছে? সবাই 100% ক্লিয়ার? সবাই 100% ক্লিয়ার? তাহলে ক্লাস কি বুঝতেছো? মানে মাথায় কি ঢুকতেছে? আশা করি সবাই 100%। ঠিক আছে, তাহলে এইভাবে করে খাতার ভিতরে নোট করবা, সুন্দর করে খাতার ভিতরে অবশ্যই নোট করবা। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি 100% ক্লিয়ার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাইতে হবে, কোশ্চেন নাম্বার 5। এখন একটু খেয়াল করো, তোমরা নিজের আনসার করবা। আমি কিন্তু সবকিছু রুট ম্যাপ বলে দিছি, এখন জাস্ট আনসার করা পালা তোমার। এখন জাস্ট তুমি আনসার করবা যে এই উত্তরটা কি হবে। দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, দ্য সেকেন্ড হাফ টু ড্যাশ। ঠিক আছে, এখন দেখো, এই যে তোমাকে এখানে কিন্তু একটা সমীকরণ, যারা আসলে মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট বা তোমরা যারা, আমার মেধাবী লাগবে না। মানে মেধাবী জিনিসটা, মেধাবী তো আছেই, তার চেয়ে বড় জিনিস হচ্ছে পরিশ্রমী। ঠিক আছে, মেধাবী জিনিসটার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে পরিশ্রমী। তুমি অসম্ভব লেভেলের মেরিটোরিয়াস স্টুডেন্ট, অসম্ভব লেভেলের, চরম লেভেলের, কিন্তু তুমি পরিশ্রম করতেছো না। দেখবা যে আস্তে 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 তুমি সেটা ভুলে যাবা, তোমার সেই ধরনের চর্চা থাকবে না। ঠিক আছে, এখানে যদি যারা চালাক চতুর, যারা অ্যাডমিশনের সময় একটু চালাক হইতে হয়, একটু ক্রিয়েটিভ হইতে হয়, যেমন ধরো এখানে টু আছে, কি আছে? টু, দিস ইজ প্রিপোজিশন। এটা কি? একটা প্রিপোজিশন। এই যে আস আছে, আসটা কি বলতো? এই উই এর অবজেক্টিভ ফর্ম আস না? তাহলে 100% এখানে যেহেতু টু আছে, তাহলে অবশ্যই এখানে অবজেক্টিভ ফর্মটা নিতে হবে, রাইট? কি নিতে হবে? অবজেক্টিভ ফর্মটা নিতে হবে। ঠিক আছে, অবজেক্টিভ ফর্মটা নিতে হবে। তাহলে আমাকে একটু কষ্ট করে বলো তো ভাইয়া, এখানে অবজেক্টিভ ফর্ম কোনটা আছে? এবং এই টপিকটা হচ্ছে প্রনাউন থেকে আসছে, এই টপিকটা প্রনাউন থেকে আসছে, এই টপিকটা বা এই প্রশ্নটা আসছে কোন জায়গা থেকে? সেটা হচ্ছে প্রনাউন থেকে। ঠিক আছে, তাহলে একটু কষ্ট করে বলো তো কি হবে? সবাই কি আনসার করতেছো? দ্যাম হবে নাকি? সবাই কি আনসার করতেছো? সেটা হচ্ছে দ্যাম। সবাই আনসার করতেছে কি? এটা এটা আমার দে কেন হবে বলো তো? দেটা কেন 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 হবে? দেয়াটা কেন কেন হবে বলো? এটা কেন হবে? সঠিক উত্তর কোনটা? দ্যাম। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে দ্যাম। কেন? ওই যে আমি তোমাদেরকে আগেই বলছি, টুটা হচ্ছে এখানে কি? প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে না ভাইয়া? এটা ভুল করা যাবে না, বলো তো? ভুল করা যাবে না। এটা একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে অবশ্যই আমার কি লাগাইতে হবে? যে কোনো জায়গায়। তাহলে আমাদের প্রিপোজিশনের পরে যে জিনিসটা বসে, সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। কি ফর্ম বলো? অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম কোনটা? আমরা তো একটু আগে শিখলাম একটা চার্টের মধ্যে, দে, দেম, তারপরে কি? দেয়ার। শিখলাম না একটু আগে? তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বারটা। ঠিক আছে, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। তাহলে সঠিক উত্তর, হ্যাঁ, ভুল করলে আমরা শিখে ফেলবো। ঠিক আছে, কামব্যাক করবো যে আমি এটা পারি না, এখন পারছি। ঠিক আছে, তাহলে সঠিক আনসার হচ্ছে কোনটা? এই তো, সাবাস, থ্যাংক ইউ। সঠিক উত্তর হচ্ছে দ্যাম। এখন পারছো, এখন পারছো প্রিয় ভাই বোন আমার, এখন পারছো। সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা? সেটা হচ্ছে দ্যাম হবে, দ্যাম হবে। ঠিক আছে, দ্যাম। ওকে, ওকে, চলো নাম্বার 6, 6 নাম্বার কোশ্চেন আসো। নাম্বার 6,
নাম্বার 6 এ কি আছে একটু খেয়াল করো, মডার্ন ফার্মস আর মাচ লার্জার দ্যান ড্যাশ অফ ফর্মার টাইমস। আচ্ছা, এখানে একটা জিনিস, দুইটা জিনিস আমরা শিখবো। দেখো, আমরা ডেমনস্ট্রেটিভ বা ই যখন পড়ি তখন আমাদের এই জিনিসটা প্রণয়ন থেকে আসে। একটা হচ্ছে ধরো দেন দ্যাট অফ, একটু খেয়াল করো, দেন দ্যাট অফ। আরেকটা হচ্ছে আমাদের দেন দোজ অফ, দোজ অফ। একটু খেয়াল করো, দেন দ্যাট অফ এটা অবশ্যই সিঙ্গুলার, এটা কি বলতো সিঙ্গুলার, হ্যাঁ, এটা অলওয়েজ সিঙ্গুলার ফর্মকে রিপ্রেজেন্ট করে। আর এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে কি বলতো প্লুরাল। এখন তোমাকে এখানে বসাতে বলছে, এখানে কি হবে, দ্যাট, দোজ, দিস নাকি দিস হবে। আমাদের যে জিনিসটা দেখো, মডার্ন ফার্ম, এই যে এখানে ভার্বটা কি আছে বলতো, এই ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব। কি ভার্ব বলো, সেটা হচ্ছে এখানে প্লুরাল ভার্ব। এবং মডার্ন ফার্মস, এই যে এস যুক্ত আছে, তাহলে এটাও কি ফর্ম বলতো, সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। সাবজেক্টটা তারপরে ভার্বটা প্লুরাল আছে, তাহলে অবভিয়াসলি আমাদের মাঝখানে যেটা কিনা একটা তুলনা বোঝায়, একটা তুলনা বোঝায়, সেক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে দেন দোজ অফ। ঠিক আছে, কারণ এটা প্লুরাল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে দোষটা কোন জায়গায় আছে, এটা। এটা কিন্তু একলা একটা ওয়ার্ড না, দোষ, এটা সব কি মিলায়, দেন দোজ অফ, এটা মিলে এই যে এখানে লিখছি দেন দোজ অফ, এটা একটা ভার্সনকে বোঝায়। দেন দ্যাট অফ, এটা একটা ভার্সনকে বোঝায়। এটা কখন বসাবা, যখন দেখবে এখানে ভার্বটা কি সিঙ্গুলার আছে, এখানে সাবজেক্টটা সিঙ্গুলার আছে, তখন আমরা দেন দ্যাট অফ বসাবো। আর যখন আমরা এই এখানে প্লুরাল, তার মানে এটাও প্লুরাল থাকবে এবং এটাও প্লুরাল থাকবে। ঠিক আছে, দেন দোজ অফ। সবাই ক্লিয়ার? একটু কষ্ট করে ভাইকে জানাও তাহলে বুঝতে পারলাম কিনা, একটু কষ্ট করে ভাইকে জানাও বুঝতে পারলাম কিনা। দেন দোজ অফ, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন যদি আসে কখনো, এগুলো কিন্তু প্রিভিয়াস কোশ্চেন গুলা, টপিকটা তোমাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি এবং এইভাবে আনসার করার যে ক্রাইটেরিয়া সেটা বুঝাই দিচ্ছি। বি নাম্বার হবে, ইয়েস, সাফুল ইসলাম হচ্ছে বি নাম্বার হবে। সাবিহা সুলতানা সুরবি দোষ, শামিম রাজা দোষ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাফসা দোষ হবে। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন আসো। এই যে দেখো, আমাদের এটা আসছে মূলত 520 থেকে। এবং তোমরা যারা যে কোনো এটা ভর্তি পরীক্ষা দাও না কেন, ইংলিশ সবার জন্য সেম, 520 থেকে একটা প্রশ্ন যে আসবে এটা মানে বলাই মানে কি বলবো, যে এটা আসলে এভাবে কখনোই বলা যাবে না যে এখান থেকে প্রশ্ন আসবে না। 520 থেকে যে কোনো জায়গা থেকে একটা প্রশ্ন তুমি পাবাই পাবা। 520 থেকে যে কোনো জায়গা থেকে একটা প্রশ্ন পাবাই। 520 থেকে সবচেয়ে যেটা বেশি প্রশ্ন আসার কথা সেটা হচ্ছে ধরো নাউন থেকে। নাউন থেকে প্রশ্ন আসবে। নাউনের মধ্যে তোমার হচ্ছে কাউন্টেবল নাউন প্লাস হচ্ছে কি ইউএন, আনকাউন্টেবল নাউন ফর্ম থেকে তোমার প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ কমন নাউন কোনটা, কালেকটিভ নাউন কোনটা, প্রপার নাউন কোনটা, এটা এজ ইউজুয়াল সবাই মোটামুটি ভালো করে জানো। কিন্তু ধরা যেখানে আমরা খাই কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এবং কিছু ফর্ম আছে কমন নাউন। আরেকটা জিনিস আছে এখানে আসতে পারে, সেটা হচ্ছে প্লাস কমন নাউন। ঠিক আছে, কমন নাউনের অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, এখান থেকে আসতে পারে। আর 520 থেকে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে। কি থেকে? অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভ থেকে হয় সেন্টেন্স স্ট্রাকচার বেদে, মানে গঠন বেদে পরীক্ষা আসতে পারে। গঠন বেদে কিন্তু এটার অনেক পার্থক্য হয়। প্লাস ল্যাটিন অ্যাডজেক্টিভ, প্লাস হচ্ছে কি ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসতে পারে। আর দেন আরেকটা হচ্ছে আমাদের ভার্ব থেকে। হ্যাঁ, ভার্ব থেকে আসতে পারে তোমার হচ্ছে কজেটিভ ভার্ব। ভার্ব থেকে যেখান থেকে আসতে পারে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব প্লাস সাবজাংটিভ ভার্ব, প্লাস হচ্ছে কি সাবজাংটিভ ভার্ব। এখান থেকে প্রশ্ন আসতে পারে। আবার দেখো, এখান থেকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে প্রনাউন। প্রনাউন থেকে যেখান থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। সেটা হচ্ছে কি বলতো, রিলেটিভ প্রনাউন প্লাস রিলেটিভ প্রনাউন। আর হচ্ছে ধরো হচ্ছে এখানে আমরা পাই রিফ্লেক্সিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন। আরেকটা হচ্ছে ওই যে মানে যদি আমার মূল ভার্ব থাকে বা ভার্বের বি ভার্ব থাকে তাহলে আমি কোন ফর্ম বসাবো, এই জিনিসগুলা। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, দেখা যায় সবচেয়ে বেশি প্রশ্ন দেখা যায়। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রিপোজিশন। সেটা হচ্ছে কি প্রিপোজিশন। প্রিপোজিশন বাকির স্ট্রাকচার পেতে বসে এই প্রিপোজিশনের উপরে সবসময় নাউন বা প্রনাউন বসে। ঠিক আছে, তখন তোমাকে প্রশ্ন করা হবে এটা কি, এটাকে প্রিপোজিশন, যখন দেখবা নাউন বা প্রনাউন বসছে তারপরে এটা। তাহলে দেখো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে একটা জিনিস আগে থেকেই বলে দিচ্ছি কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। এখানে না 520 থেকে নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল অথবা কমন নাউন থেকে সম্ভাবনা সবচেয়ে বেশি। স্ট্রাকচার বেদে ল্যাটিন, যেমন ধরো এটা স্ট্রাকচার বেদে আসছে, এই প্রশ্নটা স্ট্রাকচার বেদে আসছে। এটার ইউনিভার্সিটি বলতেছি, ইউনিভার্সিটি কি, ইউনিভার্সিটি তোমরা কি আনসার করছো, অ্যাডজেক্টিভ। দেখো ল্যাটিন অ্যাডজেক্টিভ কোথায় পাবা, ল্যাটিন অ্যাডজেক্টিভ তোমাদের বইতে আছে, তোমরা দেখবা যে লাস্টে গিয়ে হয়তো পাইতে পারো বা অ্যাডজেক্টিভের টপিকের মধ্যে পাইতে পারো। ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, বুঝছো? যেমন ধরো হচ্ছে যে সান, হ্যাঁ, সান থেকে কি হয়, তারপরে হচ্ছে মুন, মুনকে আমরা ল্যাটিন অ্যাডজেক্টিভে কি বলতে পারি, এই জিনিসগুলা। ঠিক আছে, আচ্ছা,
এখন দেখো ইউনিভার্সিটি এটা মূলত হচ্ছে একটা নাউন, এটা মূলত একটা নাউন। এখন কেন তুমি অ্যাডজেক্টিভ বলছো, তার একটা কারণ হচ্ছে স্ট্রাকচার বেদে আসছে পরীক্ষা প্রশ্নটা। এই পরীক্ষা প্রশ্নটা আসছে স্ট্রাকচার বেদে, মানে গঠন বেদে, বাক্যের স্ট্রাকচার বেদে এই পার্টস অফ স্পিচ বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করবে তোমার সাথে, কিন্তু তোমাকে ঠিক থাকতে হবে। এখন সবসময় দুইটা জিনিস এখানে খেয়াল করবা, একটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার হয়, সেটা হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, এই স্ট্রাকচারটা এরকম লিখে রাখো, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি হয়, নাউন হয়। এবং আরেকটা জিনিস এভাবে মুখস্থ করতে পারো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর পরে অবশ্যই কি হয়, নাউন হয়, অথবা নাউনের আগে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এই একটা জিনিস, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে দুটি নাউন, আরেকটা এভাবে মুখস্থ করতে পারো যে দুটি নাউন একসাথে থাকলে, দুটি নাউন একসাথে বা পাশাপাশি থাকলে, একসাথে বা পাশাপাশি যদি থাকে, ঠিক আছে, যদি থাকে একসাথে থাকলে, তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হবে নাউন, ঠিক আছে। এখন দেখো তো, লাইব্রেরি এবং ইউনিভার্সিটি দুইটাই স্পেসিফিক ভাবে নাউন, মানে আলাদা করে দুইটাই কি নাউন, দুইটাই নাউন, কিন্তু দুইটা একসাথে নাউন বসাতে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হ্যাঁ, এই তো ছান থেকে সোলার শব্দ বলতেছো। হ্যাঁ, তাহলে এই জিনিসটা, তাহলে এখানে আমরা যেটা পাইলাম, এই যে ইউনিভার্সিটিটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কি বেঁধে আসছে, স্ট্রাকচার বেঁধে আসছে। এটা কিন্তু মুখস্থ না, তুমি কিন্তু এটা মুখস্থ করে বলো নাই যে ইউনিভার্সিটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তুমি বলছো এই বাক্যের গঠন অনুযায়ী, তো তোমার পরীক্ষা ওইভাবে আসবে, ঠিক আছে, ওইভাবে আসবে। তো সবাই তো মনে করবা যে এটা একটা মানে নাউন দিয়ে চলে আসবা, এই যে নাউনটা প্রথম অপশনে আছে, আমি পরীক্ষায় যেভাবে আসছে প্রশ্ন ওইভাবে তুলছি, নাউনটা প্রথমেই আছে, তো তুমি হুট করে সুন্দর করে গোল দাগ দিয়ে চলে আসবা, বাসায় এসে বন্ধু বান্ধবের সাথে মিলানোর চেষ্টা করবা, দেখবা যে অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, একদম খুব খাইছো। তো এই জিনিসটা না হোক। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো এটা কোন জায়গা থেকে আসছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, বলো দেখি। আমি একটা ক্লাস করাইছি এটার করাইছি। তোমাদেরকে জানান দিচ্ছি যে চবিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, তোমাদেরকে এটা আমি জানান দিচ্ছি যেন তুমি বুঝতে পারো, ঠিক আছে। আমাকে একটু কষ্ট করে বলো এখন যে হচ্ছে যে এটা কোন টপিক থেকে আসছে, একটু কষ্ট করে বলো, এই যে কোন টপিক থেকে আসছে, কে বলতে পারবা এটা কোন টপিক থেকে আসছে, বলো এটা কোন টপিক থেকে আসছে, এটা কোন টপিক থেকে আসছে, একটু কষ্ট করে বলো তো কোন টপিক থেকে এই প্রশ্নটা আসছে। আমি বলতে এটা পরে আসতেছি, কিন্তু এটার পরে আসতেছি। হ্যাঁ, আহ কোনটা হবে, কি হবে, এটা কোন টপিক থেকে আসছে, কে বলতে পারবা, কে, এনিওয়ান। ফারজান ইসলাম রিফা বলছে ওয়াল্লাহ এতগুলা কেমনে চিনবা, কেন, এগুলা তো কঠিন কোনো কিছু নাই, অবশ্যই চিনবা, দুনিয়ার সবকিছু তো চিনো, এইটা চিনবা না কেন। সাবজেক্টিভ ভার্ব, ইয়েস, এটা হচ্ছে সাবজেক্টিভ ভার্ব থেকে আসছে, ঠিক আছে, সাবজেক্টিভ ভার্ব এবং স্ট্রাকচার বেদে তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি যে সাবজেক্টিভ ভার্বের স্ট্রাকচারটা কেমন হয় এবং কোন কোন শব্দগুলা সাবজেক্টিভ হয়, একটা ক্লাসে কিন্তু আমি ফিনিশ করে দিচ্ছি একদম, যারা ওই ক্লাসটা করছো তারা একদম 100% ক্লিয়ারলি বুঝতে পারবা। মানে আমি সাবজেক্টিভ ভার্ব বা সাবজেক্টিভ মুড বা সাবজেক্টিভ ওয়ার্ড এটার উপরে একটা ক্লাস নিছি, ওই ক্লাসটা যারা করছো আশা করি তাদের কোনো জীবনে ভুল হবে না, জীবনে ভুল হবে না, ঠিক আছে। এবং পরীক্ষা কমন আসলে একদম 100% দেখাতে পারবো যে এখান থেকে 100% চলে আসছে এবং ওই শব্দগুলো আসবে ইনশাআল্লাহ। ইয়াস, সাবজেক্টিভ ভার্ব। এখন নিচের কোনটা মানে সঠিক বলতেছে, ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট। দেখো আমরা যেখানে দেখবো যে এই যে আর্জেন্ট শব্দটা কি বলতো, আর্জেন্ট, আর্জেন্ট, এটাতে ইউতে মেবি আমি পড়াছিলাম, ইউতে আর্জেন্ট, আর্কটা ছিল আর্ক ছিল, তাই না, আর্ক ছিল। তাহলে আমাদের আর্কের স্ট্রাকচার মাঝখানে দ্যাট থাকে, দ্যাটের পরে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে ভার্বের কি ফর্ম বসে, ভার্বের আমার বেস ফর্ম বসে, ভার্বের কি ফর্ম বসে, বেস ফর্ম। তো এই জায়গাতে আমি ভার্বের বেস ফর্ম কোন জায়গায় দেখবো বলতো, তাহলে এখানে আমাদের হচ্ছে না সঠিক উত্তর, সবাই এ দিচ্ছ, এটা হবে না, এটা আমার হচ্ছে না, এটা হচ্ছে না, সঠিক উত্তর এ নাম্বারটা। কেন, ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি, এটা সাবজেক্ট, কল হচ্ছে ভার্বের বেস ফর্ম। দেখো তুমি এটা কখনোই এভাবে নিবা না যে এটা হি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো এখানে কেন এচ যুক্ত হয় নাই, কারণ সাবজেক্টিভ মুডের কারণে, সাবজেক্টিভ মুডটা শুধু ওই হেড ওয়ার্ডটা হয়, তার সাথে এস বাই এস কখনো সম্ভাবনা নাই, অথবা পাস্ট ফর্ম কখনো হবে না। এখন তুমি যদি মনে করো এটা বাই সঠিক, এই যেটা হিয়ার পরে অবশ্যই কলস আছে, ভার্বের সাথে এস বাই যুক্ত আছে, মানে গ্রামাটিক্যালি এটাই কারেক্ট, বাট কারেন্টটা হয়ে গেছে যে এই সাবজেক্টিভ মুডের কারণে এবং এই দ্যাটের কারণে, ঠিক আছে। তো সঠিক উত্তর হচ্ছে এখানে এ নাম্বারটা, আর বাকিগুলা কোর্স এ হবে, ঠিক আছে, এ হবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, নাম্বার 10। একটু খেয়াল করো, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেখানে আমি পড়ি বা রাইট ফর্ম ভার্ব যে টপিকটা পড়ি, সেখানে হচ্ছে আমাদের কিছু রুলস থাকে এবং এই দুটো টপিক প্রায় কাছাকাছি, এবং এখান থেকে অনেকটা প্রশ্ন আসে। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ এসবিএ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব।
এটা অর্থাৎ RFB এবং SVA, এই দুইটা টপিক এতটাই ইম্পর্টেন্ট, যে কোনো ইউনিভার্সিটি বলো, জব বলো, যে কোনো সেক্টরে, ঠিক আছে। SVA এবং RFB, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব। এখন এই জায়গাতে একটু খেয়াল করতে হবে সঠিক উত্তর কোনটা আসতে পারে। এটা প্রিভিয়াস একটা কোশ্চেন, এটা ইউনিভার্সিটিতে আসছিল এবং চাকরি পরীক্ষাতেও আসছিল এই প্রশ্নটা। এটা তাহলে কোনটা হবে? সবাই 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 নাম্বার 10 আমি তাহলে বলে দিই, সেটা হচ্ছে দেখো অ্যালং উইথ আছে, কি আছে বলতো? অ্যালং উইথ আছে, ঠিক আছে, অ্যালং উইথ আছে। সবাই কি বলতেছো? হ্যাঁ, ভেরি গুড। সবাই বলতেছে বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে করিম অ্যালং উইথ হিজ সন্স ওয়াজ দেয়ার। এই যে দেখো অ্যালং উইথ শব্দটা, অ্যালং উইথ যদি কোথাও দেখতে পাও, এবং এই শব্দটা মূলত আমাদের দুইটা নাউন বা প্রনাউনকে অ্যাটাচ করে বা সংযুক্ত করে। এই যে হিজ সন্স একটা এবং করিম একটা, ঠিক আছে, দুইটা নাউন বা প্রনাউনকে মাঝখানে সে মানে অ্যাড করার জন্য মাঝখানে বসে। তো যদি থাকে তাহলে প্রথম যে নাউনটা আছে বা প্রনাউনটা আছে তাকে কেন্দ্র করে আমি ভার্বটা বসাবো। এখন এখানে করিম সিঙ্গুলার, সো এখানে সিঙ্গুলার ফর্ম আসবে, তো সঠিক উত্তর বি হবে। সঠিক উত্তর কি আসবে? বি হবে। চলো আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই, যেমন যদি কোথাও দেখো যে উইথ উইথ তারপরে আমি বলতে পারি অ্যালং উইথ, ঠিক আছে, অ্যালং উইথ যদি এরকম থাকে, তারপর আরো আসে যে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ অথবা অ্যাকম্পানিড বাই, এই শব্দগুলা অ্যাকম্পানিড বাই, তারপরে ইনক্লুডিং, ঠিক আছে, তারপরে কি ইনক্লুডিং শব্দটা, ইনক্লুডিং এই শব্দটা, এইগুলা যদি কোথাও দেখো। আবার একটা যেটা আমি এখানে দেখলাম অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দগুলা, ঠিক আছে, যদি কখনো দেখো এই শব্দগুলা, তাহলে এটার পাশে এই পাশে একটা সাবজেক্ট 1 এবং এখানে একটা থাকবে সাবজেক্ট কত 2। এখন এই যে এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ওইখানে ভার্বটা সিঙ্গুলার হবে, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় ওইখানে ভার্বটা প্লুরাল হবে, হচ্ছে এটার মতো হবে, এটার মতো হবে। হ্যাঁ, এখানে যা আছে ওইখানে ভার্বটা ওইভাবে বসাতে হবে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। সবাই আমাকে একটু কষ্ট করে বলো তো এই 10টা কোশ্চেন তোমাদের 100% ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে বলো, একটু কষ্ট করে বলো এই 10টা কোশ্চেন এখানে কি কি টপিক থেকে প্রশ্ন আসছে। প্রথম যে জায়গা থেকে প্রশ্ন আসছিল আমরা দেখছি যে এখানে নাউন থেকে, অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসছে, মানে পাস্ট সিম্পল থেকে প্রশ্ন আসছে, নাম্বার থেকে প্রশ্ন আসছে, সাবজেক্টিভ ভার্ব থেকে প্রশ্ন আসছে, তাই না? এবং হচ্ছে এই যে একটা রূপ হলো, অনেকগুলো টপিক থেকে প্রশ্ন আসছে। একটু কষ্ট করে বলো যে হচ্ছে তোমরা বুঝতে পারছো কি না। ওকে, চলো। হ্যাঁ, ওকে। তো হ্যাঁ প্রিয় ভাইরা, আমি একটু বলে নেই, তোমরা অনেকে স্টাডি প্ল্যান নিয়ে প্ল্যানের জন্য মেসেজ দিচ্ছ। এটা শুধুমাত্র হচ্ছে টার্গেট সিউ ড্রিম বেস, টার্গেট সিউ গোল্ডেন বেজের যে শিক্ষার্থীগুলো আছে তাদের জন্য, এবং তোমরা যারা টার্গেট সিউ ড্রিম বেজের শিক্ষার্থী আছো তোমরা অনেকেই মেসেজ দিচ্ছ, পেজের মধ্যে ঢুকতে পারতেছি না, 2-3 হাজার মেসেজ এমনি পড়ে আছে, দেখতে পারতেছি না, সবাই বলতেছে স্টাডি প্ল্যানটা কয় পাবো, খুব শীঘ্র যে তাহলে চলে আসছে, আমরা পাঠাই দিতেছি, ওয়েট করে একটু, আর কয়েকটা মানে 2-3-4টা দিন সময় দিবা, এই 4টা দিনের মধ্যে ইনশাআল্লাহ পাঠাই দিব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তোমরাও জানি তোমরা খুব আক্ষেপ খুব প্রত্যাশা নিয়ে বসে আছো, এটা হাতে বাবা খুব শীঘ্রই দিয়ে দেবো। হ্যাঁ, আমরা এখন আবার ক্লাস করব, এই ক্লাসের মধ্যে সব বলে দিব। এটা শুধুমাত্র ওই শিক্ষার্থীরাই পাবে যারা টার্গেট সিউ ড্রিম বেচ এবং গোল্ডেন বেচের মধ্যে আসে। আমি আবার ক্লিয়ার করতেছি ভাইয়া, যারা ড্রিম বেচ গোল্ডেন বেচ যারা আছো তারা এই দুই শিক্ষার্থীরাই তারা পাবা, বাইরের আউট মানে যে শিক্ষার্থীরা আছে তারা পাবা না। আমরা পারতেছি না, যা শুধুমাত্র ওদেরকে দিতেছি কারণ আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা বেশি এই নেই, আমরা জাস্ট আমাদের পেট বেঁধে যে শিক্ষার্থীগুলো আছে তাদেরকে দিব, আমাদের বেশি নাই, আমরা জাস্ট এখানে চাপিয়েছি প্রায় 2000+ শিক্ষার্থী যারা আছে তাদেরকে দিব, বাকি কাউকে আমরা দিতে পারতেছি না কারণ আমাদের স্বল্পতা আছে এখানে, ঠিক আছে ভাইয়া? ওকে, আমার মন খারাপ করেন না ভাই, আমি পেট বেঁচে ভর্তি হই না আমাকে দিবেন না, না ভাই, আমরা আমাদের আগে শিক্ষার্থীগুলো দিব, পরে হচ্ছে যদি থাকে তাহলে আমরা পরে দিতে পারবো আর কি। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দেবো ভাইয়া। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো ইংলিশ এই 10টা কোশ্চেন ছিল এবং 10টা টপিক ছিল। তো তোমাদের এখন বাংলা ক্লাসটা হবে, ঠিক আছে? আশা করি সবাই ভালো বলছো, সবাই বুঝছো, ঠিক আছে? এইভাবে করে ক্লাসটা হবে এবং ড্রিম বেস তো চালু আছে, তোমরা আমাকে অতি শীঘ্রই পাবা ড্রিম বেসে, এবং তোমাদের বাংলা ক্লাস একটা হয়েছে জাস্ট সেকেন্ড টাইম বেসে রানি, তো তোমরা অতি শীঘ্রই আমাকে পাবা, হ্যাঁ, ড্রিম বেসে ক্লাসে পাবা ইনশাআল্লাহ। ওকে, ওকে, ঠিক আছে ভাইরা, তাহলে আমরা ক্লাসের মধ্যে আসি, এখন বেসিক থেকে স্ট্রঙে যাবো আর কি, মানে এর থেকে জেড পর্যন্ত যাবো আর কি। হ্যাঁ, মানে মেইন কোশ্চেন যেটা খেয়াল করো, আমি একেবারে সবকিছু ঠিকঠাক করে আসছি, একেবারে যেরকম বেসিক থেকে যেরকম স্ট্রঙে যায় না, মানে আমি শুরু থেকে রুট থেকে স্ট্রঙে যাব, আমি তোমাকে ঠিক সেভাবেই দেখাবো। খেয়াল করো আমার এখানে যে কোশ্চেন গুলো আছে, ভাই সি ইউনিট তো ইনশাল্লাহ চেষ্টা করবো, সি ইউনিটে পাঠাই দেবো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করতে সি ইউনিটে পাঠাবো যারা সি ইউনিটে আছো। ওকে, খেয়াল করো কি বলছি এখানে, খেয়াল করো প্রত্যেকটা কোশ্চেনের আমি এক্সপ্লেনেশন দিব এবং এটা কিভাবে উত্তর হইলো, বাকিগুলো উত্তর কেন হইলো না সবগুলো দিব। হ্যাঁ, খেয়াল করো, তুমি ঠিকই ভাবে পড়বা, আমি তোমাকে যেভাবে দেখাবো
আমরা যে টপিক গুলো পড়াবো ওই টপিক গুলো কি করবা, তুমি বাসায় বসে তোমার যে বই আছে বইয়ের মধ্যে ওই টপিক গুলো আগে পড়বা, আগে থিওরি পড়বা, আগে রুলস গুলো পড়বা, দেন প্র্যাকটিসে যাবা, দেন প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে। তাহলে আমি তোমাকে দেখা দিলাম এগুলো করবা। তাহলে কোনটি মৌলিক স্বরধ্বনি? ওকে, আমি জানি না, আমি মাত্র অ্যাডমিশন শুরু করছি, আমি জানি না মৌলিক স্বরধ্বনি কি, আমি কিচ্ছু বুঝি না। ধরে নিলাম আমি মৌলিক স্বরধ্বনি জিনিসটা কি আমি জানি না, আমি তোমাকে শেখাই দিচ্ছি। এটা কি বলছে? মৌলিক স্বরধ্বনি। স্বর মানে কি ভাইয়া? স্বর মানে হচ্ছে আমাদের স্বর, স্বরে, রস্বই, দীর্ঘ, এগুলো আমরা স্বর স্বর জানি। ভাই মৌলিক জিনিসটা কি? মৌলিক হচ্ছে আমার এমন জিনিস যেটাকে, যেমন আমরা কি 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? কারণ এগুলোকে ভাঙা যায় না, গুণ ভাগ করা যায় না, তারপরে এগুলো মৌলিক সংখ্যা। ঠিক একই ভাবে এই স্বর তুমি ভাঙতে পারবা না, এই স্বরে তুমি ভাঙতে পারবা না, এই রস্যকে তুমি ভাঙতে পারবা না, না না পারবা না। দ্যাট মিনস এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এগুলো হচ্ছে আমার মৌলিক স্বরধ্বনি। ঠিক আছে ভাইরা? এখন মৌলিক স্বরধ্বনি কয়টা আমরা জানি? স্বরবর্ণ কয়টা ভাইয়া? স্বরবর্ণ হচ্ছে আমার 11টা। কয়টা? 11টা। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি, মৌলিক, খেয়াল করো, মৌলিক বলছি, মৌলিক স্বরধ্বনি। এখন ভাইয়া ধ্বনি এক জিনিস, বর্ণ আরেক জিনিস। ধ্বনি এক জিনিস কি? ধ্বনি এক জিনিস, বর্ণ আরেক জিনিস। ধ্বনি হচ্ছে সাউন্ড আর বর্ণ হচ্ছে লিখিত রূপ। আমরা জানি বর্ণ 11টাই, বর্ণ কম হবে না, বর্ণ 11ই থাকবে, কিন্তু ধ্বনি কি হবে? চেঞ্জ হবে, বাড়তে পারে, কমতে পারে। ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে আমার দেখা যাচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। কয়টা ভাইয়া? 7টা। এখন আসি ভাই, খেয়াল করো, মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমার 7টা। এই 7টার মধ্যে খেয়াল করে লিখে দিচ্ছি তোমাকে। একটা হচ্ছে অ, একটা হচ্ছে আমার আ, একটা হচ্ছে ই, একটা হচ্ছে কি, একটা হচ্ছে দীর্ঘ ই, একটা হচ্ছে রস্যাউ, হ্যাঁ, একটা হচ্ছে কি রস্যাউ, একটা দীর্ঘাউ, পরে হচ্ছে কি, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে ও। এই কটা হইলো ভাইয়া? 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে, সরি না। একটা হচ্ছে অ, একটা হচ্ছে আ, কয়টা আ, ই, পরে হচ্ছে রস্যাউ, পরে দিলাম এ, পরে দিলাম কি ও, আর এটা হচ্ছে কি অ জফলা আকার। এই 7টা, 6, এই 7টা, এই 7টা হচ্ছে আমার কি মৌলিক স্বরধ্বনি। তাহলে এই 7টা হচ্ছে আমার মৌলিক স্বরধ্বনি। এই 7টার মধ্যে কোনটা মৌলিক স্বরধ্বনি দেখো তো? উত্তর হচ্ছে আমার কি, দেখা যাচ্ছে মৌলিক স্বরধ্বনি কোনটা? রস্যইটার মধ্যে পড়তেছে। তাহলে তো সঠিক উত্তর হচ্ছে আমার কি? রস্যইটা। সঠিক উত্তর হচ্ছে আমার রস্যই, 7টি, বি নাম্বার। ওকে ওকে ভাই, ঠিক আছে। পরে আসি, পরবর্তী দেখি কি বলছে। 10টা কোশ্চেন দেখাবো, 10টা কোশ্চেনের মধ্যে থেকে সুন্দর মতো আলোচনা করবো আমরা। হ্যাঁ, কি বলছে? কোনটা একাক্ষর শব্দ? একাক্ষর মানে কি? একটা শব্দ দেওয়া আছে। দেখো একাক্ষর কোনটা? অক্ষর জিনিসটা বুঝতে হবে আগে। অক্ষর কি বলছি? অক্ষর মানে অক্ষর জিনিসটা কি একটু বোঝান তো ভাই। অক্ষর জিনিসটা আমি বুঝি না, অক্ষর নিয়ে তুমি কিভাবে বলবা? আমি রুলস রেগুলেশন যাচ্ছি না, আমি জাস্ট বেসিক নিয়মে যাচ্ছি। তুমি কিভাবে পরীক্ষা হলের মধ্যে আইডেন্টিফাই করবা? অক্ষর নির্ণয় করার সিস্টেম হচ্ছে তোমার কাছে যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দটা জাস্ট তুমি কি করবা? বাংলিশে লিখবা। দেখো বাংলিশে লিখি, মামাকে বাংলিশে লিখি এম এ মামা, মামা, এটা হচ্ছে আমার মামা। মামাকে আমি বাংলিশে লিখলাম। এখন আমার কাজ কি? বাংলিশে লেখার পরে দেখবা ওইটার মধ্যে যতটা ভাওয়েল আছে, আমার ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে আমার ভাওয়েল। এখন দেখো 5টার মধ্যে কয়টা আছে? এখানে এ একটা, এনে একটা। ভাওয়েল কয়টা? 2টা। দ্যাট মিনস ভাওয়েল 2টা, অক্ষর কয়টা? 2টা। তাহলে এটা অক্ষর 2টা, শেষ। খালার মধ্যে কয়টা? খালার মধ্যে অক্ষর কয়টা? 2টা। দিদির মধ্যে দিদি, ডি আই, দিদি, ভাওয়েল কয়টা? 2টা, শেষ। কিন্তু জল শব্দটাকে যদি আমি লিখি জে ইউ এল বা জে ও এল, জল, ভাওয়েল কয়টা? একটা। দ্যাট মিনস এখানে অক্ষর কয়টা? একটা, শেষ। অক্ষর কয়টা? একটা। তাহলে যতটা ভাওয়েল ততটা অক্ষর। তোমাকে যে শব্দটা পরীক্ষায় দিবে সেই শব্দটা তুমি কি করবা? প্রথমে বাংলিশে লিখবা, বাংলিশে লেখার পর দেখবা কয়টা ভাওয়েল আছে, তুমি দেখবা। যদি দেখো ভাওয়েল কয়টা আছে ততটা অক্ষর হবে, শেষ। অ্যান্সার শেষ। 2 নাম্বার কোশ্চেন শেষ। 2 নাম্বার আমার কোশ্চেন শেষ ভাইয়া, ঠিক আছে? ওকে, এটা বুঝতে পারছো? পরে আসে, দেখো খেয়াল করো, 3 নাম্বার কোশ্চেন আসে। আমার 7টা কোশ্চেন আছে, 7টা কোশ্চেন বাকি আছে, 7টা। কি বলছে? কোনটা শুদ্ধ? ভুল না, শুদ্ধ। খেয়াল করো তো, এখানে যুক্তপূর্ণ থেকে পরীক্ষা আসে, প্রশ্ন হতে পারবে, যুক্তপূর্ণ থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এই যুক্তপূর্ণ থেকে পরীক্ষা যেহেতু প্রশ্ন আসছে, তার মানে খেয়াল করো তো, আমাকে বলছে সবগুলো এখানে সেম, এখানে সবগুলো সেম। এখানে যদি সবগুলো সেম হয় তাহলে মানে কি? এটা এরকম, এই যে এরকম। এখন পরীক্ষায় মনে করে আসছে
যে এই যে এইটা তোমার কাছে মনে হইতে পারে এটা মানে কি, এটা মানে হচ্ছে মূর্ধন্য স প্লাস ইয়, তোমার কাছে এটা মনে হইতে পারে, হয়তো এটা মনে হইতেছে, কারণ কি দেখতে দেখাচ্ছে এরকম দেখা যাচ্ছে, এরকম মিলতে পারে, বাট এরকম হবে না, এটা এরকম না, এটা এরকম না, এরকম না। তাহলে দেখো তো, তুমি দেখো, তুমি মিলে দেখো তোমার কিবোর্ডের মধ্যে তুমি স প্লাস ইয় দিয়ে দেখো এরকম হয় কিনা, জীবনে হবে না। এটার দেখো এটা রূপ হচ্ছে কিরকম, এটা রূপ হচ্ছে এরকম। আমি যদি এটাকে আলাদা করে লিখি, এটা হবে স প্লাস মূর্ধন্য, দন্ত ন দিলে এরকম হবে না। স প্লাস মূর্ধন্যকে যখন আমি এরকম করবো তখন রূপ হবে কিরকম, এই যে এরকম। এখন ভাইয়া এই শব্দটা কোন শব্দের মধ্যে ব্যবহার হয় দেখান তো। এই দেখাচ্ছি, যেমন আমি বললাম উষ্ণ, উষ্ণ বললাম, উষ্ণ বললাম, আর বললাম তৃষ্ণা, খেয়াল করো তৃষ্ণা বললাম, তৃষ্ণা, এই যে এই তৃষ্ণা বললাম, উষ্ণ বললাম, এই যে দেখো এই শব্দটা দেওয়া আছে এখানে, অক্ষরটা, এই যে অক্ষরটা দেওয়া আছে, এইটা হচ্ছে যে এটা। এখন এটা হচ্ছে কি স প্লাস মূর্ধন্য, এখন দেখো কোন জায়গায় আছে, স প্লাস মূর্ধন্য কোন জায়গায় আছে, হ্যাঁ উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা, রাইট। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে পরীক্ষা আসে ভুল করো ভাইয়া, পরীক্ষা আসে ভুল করবা, অবশ্যই করবা না। কেন করবা না? কারণ ভাইয়া শিখিয়ে দিছি, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে স প্লাস মূর্ধন্য, স প্লাস মূর্ধন্য, স প্লাস মূর্ধন্য। ক্লিয়ার? শেষ ভাইয়া? ওকে, এটা শেষ। এরপরে আসি, আর মাত্র 6টা কোশ্চেন বাকি, 6টা। খেয়াল করো, তমস্যা কি বলছে, তো মিশ্রা, তো মিশ্রা বলছে, খেয়াল করো এখানে শব্দটা লিখে দিয়ে তো মিশ্রা। এখন তো মিশ্রা এর সঠিক উচ্চারণ কোনটা হবে? একেবারে সহজ, তো মিশ্রা এই শব্দটার একেবারে উচ্চারণটা সহজ, কারণ কি এখানে লিখে দিচ্ছে তো ওকার তো হবে, তাহলে এখানে তো ওকার তো না, তাহলে এটা বাদ, এটা আবার বাদ। পরে এখানে তো ওকার তো না, এটাও বাদ, একেবারে সহজ। পরে কি বলছে, তো ওকার তো, তার মানে এটাও বাদ। এখানে আমার আছে ওকার, তার মানে এখানে ওকার নাই, তাহলে তিনটাও বাদ, তিনটাই বাদ। তাহলে সঠিক উত্তর কোনটা? আবার আমি মনে করো জাস্ট জানি এখানে যেটা আছে সেভাবে হবে, বাদ সেভাবে হয় নাই, তাহলে এই তিনটা হয় নাই, তাহলে এই তিনটা বাদ। বাকি রইল কোনটা? বাকি রইল ডি নাম্বারটা, ডি নাম্বার উত্তর। কত সহজ, ইজি লাইক করেছে, কত সহজ ইজি লাইক করে ফেলছি। এটা হচ্ছে ওকার ভাই, সেজন্য হয় নাই। এই যে দেখো খেয়াল করছো, এটা কিন্তু ওকার নাই, এখন তো ওকার দিয়ে দিছি, সেজন্য এটা হয় নাই। তাহলে সেই হিসাবে সঠিক উত্তর হচ্ছে কোনটা? আমার ডি নাম্বারটা। সঠিক উত্তর কোনটা? আমার ডি নাম্বারটা। বুঝছো ভাইয়া কেন উত্তর হয়েছে, কেন বুঝছো ভাইয়া? ওকে, শেষ। এরপর আসি আর 5টা কোশ্চেন। চর্যাপদের আদি কবি কি? এখন এটা প্রশ্ন আসছে, এটা গ্রামার থেকে আসে না, এটা ভিন্ন টপিক থেকে আসছে। চর্যাপদে মনে রাখবা, চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা, মনে রাখবা। কে ভ্যাম? আদি কবি কে? লুইপা। আদি কবি হচ্ছে লুইপা। এই লুইপা তোমার হচ্ছে এই লুইপা, এবং চর্যাপদের সবচেয়ে বেশি পদ কি ভ্যাম? বেশি পদ, বেশি পদ। চর্যাপদের 49টা পদ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করছেন কানহপা। কে ভাইয়া? কানহপা। এই ব্যক্তি সবচেয়ে বেশি পদ রচনা করছেন, এবং তোমার হচ্ছে এই চর্যাপদ 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি বা রাজপ্রাসাদ থেকে, নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে, এই ব্যক্তি আবিষ্কার করেন। তাহলে আমি ভাইয়া পেয়ে গেছি চর্যাপদ, এটা হচ্ছে প্রাচীন যুগের সাহিত্যের নিদর্শন। চর্যাপদ কে করছেন? আর আদিকবি হচ্ছে লুইপা, সবচেয়ে বেশি করেন কে? কানহপা। ওকে, শেষ। এটাও শেষ ভাই। তাহলে আমরা এটা পরেরটা আসি, শেষ। সত্যবিধির ব্যতিক্রম কি বলছে? ব্যতিক্রম মানে আলাদা। এখানে যে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে একটা ব্যতিক্রম আছে, একটা কি আছে? ব্যতিক্রম আছে। এখন খেয়াল করো, তুমি ব্যতিক্রম কিভাবে আইডেন্টিফাই করবা যে কোনটা ব্যতিক্রম? দেখো, খেয়াল করো, আমি আসি। দুষ্কর বানানটা খেয়াল করো তো, দরসুকার দুষ মূর্ধন্য স ক প্লাস র, দুষ্কর। এই বানানটার মধ্যে মূর্ধন্য স হয়েছে। এখন দেখো তো এটা কি নিয়ম অনুযায়ী হয়েছে কিনা, এটা কি নিয়ম অনুযায়ী হয়েছে কিনা, দেখো তো এটা কি নিয়ম অনুযায়ী হয়েছে কিনা। হ্যাঁ, নিয়ম অনুযায়ী হয়েছে, কারণ আমরা জানি রসিকার অথবা রসুকারের পরে মূর্ধন্য স হয়। এখানে রসুকার আছে, মানে মূর্ধন্য স হয়েছে, তার নিয়ম অনুযায়ী হয়েছে, তার মানে কি নিয়ম মানছে। এখন আসি সুষ্ঠু মানে, খেয়াল করো তো, সুষ্ঠুর মধ্যে নিয়ম মানছে, কারণ কি রসুকার এবং ষ্টবর্গ দুনির আগে মূর্ধন্য স হয়। আমরা নিয়ম পড়ছি এগুলো, এদের শিখাবো তোমাদের কাছে, ধীরে ধীরে সব শিখাবো, বেসিক ক্লিয়ার করবে, সমস্যা নাই। তাহলে রসুকারের পর মূর্ধন্য স হয়, তাহলে এই দুটা নিয়ম মানছে, এবং এটাও নিয়ম মানছে। এখন ভাইয়া বলতে পারো যে এখানে তো মূর্ধন্য সই নাই, ভাই এখানে তো মূর্ধন্য সই নাই, এখানে নিয়ম মানলো কিভাবে? এখানে নিয়ম মানলো কিভাবে? কারণ আমরা শিখেছিলাম যে বিদেশি শব্দে, বিদেশি শব্দে মূর্ধন্য স হয় না, তার মানে অফিস শব্দ ইংরেজি শব্দ, আর এটা বিদেশি শব্দ, দ্যাট মিন্স এখানে মূর্ধন্য স হয় নাই, তার মানে এখানে নিয়ম মানছে।
তাহলে এই তিনটা কি বলতেছে, এই তিনটা নিয়ম মানছে, এই তিনটা আবার কি নিয়ম মানছে, এই তিনটা আমার নিয়ম মানছে। এই যে দুষ্কর সুষ্ঠু অফিস, এই তিনটা নিয়ম মানছে, বা প্রথমটা নিয়ম মানে নাই, তারপরে সঠিক। এটা বাসা বানানটার মধ্যে নিয়ম মানে নাই। কেন মানে নাই? কারণ এখানে আমরা জানি রিকার, রিকার অথবা র অথবা স অথবা রেফ অথবা র ফলা, এগুলোর পরে মূর্ধন্য স হয়, বাট এগুলোর একটা এখানে নাই, রিকার নাই, র নাই, তোমার স নাই, কিচ্ছু নাই, বাট এখানে মূর্ধন্য স হয়েছে, কিন্তু তারপরে বানানটা সঠিক, যার কারণে এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে নিত্য মূর্ধন্য স আর কি। ভাইয়া বুঝছেন? আশা করি বুঝছেন এটা। ওকে, এটা শেষ। এরপর আসি ভাই, খেয়াল করেন, এটা শেষ। তাহলে উত্তর হচ্ছে কি? এটা হচ্ছে এ নাম্বারটা। নেক্সট কোশ্চেন কি বলছে? অল আবু থেকে লাবু। ওকে, অল আবু থেকে লাবু, খেয়াল করো, অল আবু থেকে লাবু। এখন ভাই খেয়াল করো তো, এখানে কি আছিল? অলাবু, অলাবু ছিল, অলাবু ছিল, এখান থেকে কি হয়েছে? লাবু আছে, তার মানে বাদ পড়ছে কোনটা? বাদ পড়ছে হচ্ছে আটা, বাদ পড়ে গেছে, তার মানে এটা বাদ পড়ছে। কোনটা বাদ পড়ছে ভাই? এটা বাদ পড়ছে, এটা বাদ পড়ছে, এটা বাদ পড়ছে, এটা যেহেতু বাদ পড়ছে, এটা যেহেতু বাদ পড়ছে, তার মানে এটা বাদ পড়ছে, মানে লোপ পাইছে, তার মানে কি লোপ পাইছে, লোপ পাওয়া হয়েছে, মানে সব ঠিক আছে, প্রথমটা বাদ পড়ছে। লোপটা যা পেয়েছে, এটা কি শেষ দিকে লোপ পাইছে না শুরুর দিকে লোপ পাইছে? শুরুর দিকে লোপ পাইছে। আর যেগুলো শুরুর দিকে লোপ পায় সেগুলোকে বলে আধি। আর আধি লোপ পাইছে কোনটা? স্বরে অ, মানে স্বরধ্বনি লোপ পাইছে, তার মানে কি আধি স্বরলোপ। দ্যাট মিনস উত্তর কোনটা হচ্ছে? এখানে আমার উত্তর কোনটা হবে? লাবু থেকে আলাপ, অলাবু থেকে লাবু। এখানে পরিবর্তনটা কি হয়েছে? ধ্বনি পরিবর্তন থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ধ্বনি পরিবর্তন। তাহলে এই যে অলাবু থেকে, খেয়াল করো, অলাবু, অলাবু থেকে কি হয়েছে ভাইয়া? লাবু আসছে, লাবু। অলাবু থেকে লাবু যেটা হইলো, এই যে লাবু হইলো, অবাদ পড়ে গেছে, তার মানে সরলোপ হয়েছে। এটা তার মানে কি সি নাম্বারটা, তার মানে এটা কি হয়েছে? সরলোপ হয়েছে, সরল বাদ পড়ছে, লোপ হয়েছে। কেন হচ্ছে বুঝছো তো ভাই এখন? ওকে, এটাও বুঝছো। এরপরে আসি ভাইয়া, একেবারে সব ধরে ধরে দেখা দিচ্ছি, টেক্সট লাগবে আশা করি। আবিষ্কার, খেয়াল করো, আবিষ্কার বানানোর মধ্যে যদি আমি এটা সন্ধি বিচ্ছেদ করি, ওকে, আবিষ্কার শব্দটাকে আমি সন্ধি বিচ্ছেদ করব, একবার শিখাই দিচ্ছি এখন, আর কখনো ভুল হবে না। ভর্তি পরীক্ষায় পরীক্ষায় যদি আবিষ্কার নিয়ে আইসা পরিষ্কার আসে, তস্কর আসে, নিরস্কর আসে, নির্মাণ আসে, যেটা আসুক না কেন তুমি পারবা। কেন পারবা? দেখো প্রমাণ দিচ্ছি। আবিষ্কার, খেয়াল করো তো, আবিষ্কার, 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 হ্যাঁ, আবিষ্কার বানানো হচ্ছে এভাবে। আবিষ্কার বানানোটা যদি এভাবে হয়, খেয়াল করো আবিষ্কার, আমরা জানি তিন সরাও নামে একটা নিয়ম আছে, তিন সরাও, তিন সরাও, ঠিক আছে? তিন সরাও মানে কি? দেখো যে তিনটা স, একটা হচ্ছে স, একটা হচ্ছে দন্ত স, একটা মূর্ধন্য স, একটা হচ্ছে র, আর একটা হচ্ছে ওকার। এই যে তিনটা, এই তিনটা যদি করে একটা থাকে, তার পরিবর্তে আমরা কি দেই? বিসর্গ দিই। তার পরিবর্তে আমরা কি দিব? বিসর্গ দিব। এখন দেখো তো এখানে কি আছে? এখানে মূর্ধন্য স আছে, তার মানে এর পরিবর্তে আমরা কি দিব? এই যে মূর্ধন্য স আছে, তার পরিবর্তে আমরা কি দিব? বিসর্গ দিব। এখানে মূর্ধন্য স ছিল, এই মূর্ধন্য স পরিবর্তে কি বিসর্গ হবে? এখন দেখো বিসর্গ আছে কোনটায় কোনটায়? বিসর্গ আছে কোনটায় কোনটায়? এটাই আছে, তাহলে এটাই নাই, এটা বাদ, এটাই নাই, এটাই বাদ, বাকি হলো কোনটায়? দুইটা বাকি আছে। এখন খেয়াল করো, আবি যোগ কার, আবিষ্কার বানানোর মধ্যে আকার পেলে কোথেকে? এখানে আকার আছে, আকার নাই, তবে এখানে এটাও বাদ। কিন্তু কোনটা? সি নাম্বারটা। কোনটা? সি নাম্বারটা। ভাইরা বুঝছেন কেন রাইট হলো? ওকে, ঠিক আছে, শেষ। ওকে ভাইরা, শেষ। এরপরে দেখেন, হাত থেকে হাতা, হাত থেকে হাতা, এই যে হাফ, হাফ হাতা, সরি সরি, এটা হচ্ছে হাফ হাতা। এই যে হাফ হাতা শব্দের হাফ শব্দটি এই কোনটা উপসর্গ? মানে এই যে হাফ শব্দটা কোন উপসর্গ? এই হাফ উপসর্গটা কোনটা? দেখেন, খেয়াল করেন, খেয়াল করে বুঝতে পারবেন। এই যে হাফ যেটা আছে, হয়কার হাফ, হাফ, হাফ থেকে হয়কার হা, তয়কার হাতা। এই যে হাফ হাতা থেকে এই যে হাফ শব্দ যেটা আছে, হাফ, এই যে হাফ যেটা আছে, হাফ হাতা বলি না আমরা, হাফ হাতা যে শর্ট থাকে হাফ হাতা, এই হাফ হাতার মধ্যে যে হাফ যেটা আছে উপসর্গটা, এই উপসর্গ কোনটা? আমরা জানি ইংরেজিতে 6টা উপসর্গ আছে ইংরেজিতে। এটা হচ্ছে কি? হাফ, সেট, হাফ পর কি? হাফ সাপ, সাপ পর হচ্ছে হেড, হাফ সেট, হেড, ফুল। এই যে ফুল, 4টা, এই 4টা হচ্ছে আমার বাংলা ইংরেজি উপসর্গ। কি কি? একটা হচ্ছে আমার হাফ, একটা হচ্ছে হাফ, এটা সাপ। কি কি বললাম? একটা হচ্ছে সাপ, একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে হেড, আর একটা হচ্ছে কি? আর একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে হাফ। হাফ সেট ফুল, আর একটা ফুল, সরি এটা ফুল হবে, এটা হচ্ছে ফুল, এই ফুল, হাফ সাপ হেড ফুল, এরকম আর কি।
এই যে এগুলো হচ্ছে আমার ইংরেজি উপসর্গ, ঠিক আছে? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা। ভাই বুঝছেন উত্তর কেন ডি নাম্বার হয়েছে? আশা করি ক্লিয়ার। এরপর আসি, এরপর হচ্ছে শেষ, মানে এরপরে হচ্ছে শেষ শেষ। এখন ভাইয়া সবাই একটু কমেন্ট করে জাস্ট বলবা 1 ঘন্টা ক্লাস আছে, জাস্ট 1 ঘন্টা 1 মিনিট তোমাদের নষ্ট করে নেই। প্রত্যেকটা সেকেন্ড তোমাদের গুরুত্বপূর্ণ ছিল, প্রত্যেকটা সেকেন্ড তোমাদের সাথে এখন মিশেছিলাম যাতে তোমার সময় নষ্ট না হয়। প্রিয় ভাইরা, যারা যারা সিউ চাও, যারা চান্স পাইতে হবে, আমাকে ভালো একটা পজিশন চাও, ভালো একটা পজিশন চাও, কমেন্ট করে জাস্ট ভাইয়াকে একটু ছবি লাগবে, জাস্ট ছোট করে। কি লাগবে ভাইয়া? জাস্ট এটা ছোট করে ছবিতে লিখে দেওয়া, ছবি কমেন্ট বক্সের মধ্যে জাস্ট ছোট করে। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো, এই বিশ্ববিদ্যালয়ে পড়বা, এই বিশ্ববিদ্যালয়ের এখানে লোগো দেওয়া আছে, এখানে জাস্ট লোগো দেখা দেওয়া আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বা। এবং আমাদের বেঁচে মধ্যে যে শিক্ষার্থীগুলো আছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো একটা মেডেল দেওয়ার চেষ্টা করবো, পাশাপাশি হচ্ছে এরকম একটা ক্রেস্ট দেওয়ার চেষ্টা করবো, যাতে তুমি একটু হলেও অনুপ্রাণিত হও, একটু হলেও আমার ধরে একটু মোটিভেট হও যে একটু পড়া দরকার, আমি একটু পড়ি, পড়াশোনা করি, পড়াশোনা মন দেই, এই চিন্তা ভাবনাটা মনের মধ্যে আসে। সেই জন্যই আমরা চেষ্টা করতেছি, সেজন্য আমরা চেষ্টা করতেছি। জাস্ট সবাই একটু ছোট্ট করে বলবা ছবি, ভাইয়া ছবি লাগবে, ছবি চাই, ভাইয়া বলো সবাই। হ্যাঁ, একটু কষ্ট করে বলো ভাইয়াদেরকে যে ভাইয়া আমরা চাই, আমরা প্রত্যাশা করি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। ভাইয়া বিশ্বাস করো, আমরা তোমাদের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি, এখানে আইসা পড়াশোনা করতেছি, পড়াশোনা প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। তার মানে কি তুমি পারবা না? তুমিও পারবা। তুমি যা সবাই মনে রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারা এই বিশ্ববিদ্যালয় জয় করা সম্ভব, এই মনোবলটা মনের মধ্যে রাখতে হবে যে পারবো ভাই আমি। ঠিক আছে ভাইরা, পারবো। ওকে, আচ্ছা, ক্লাস শেষ, তোমাদের ইংলিশ ক্লাসটা নেওয়া হয়েছে এবং হচ্ছে বাংলাটা শেষ হয়েছে। তো আশা করি ক্লাসের মধ্যে যে টপিকগুলো পড়ানো হয়েছে বা যে প্রশ্নগুলো পড়ানো হয়েছে, এই প্রশ্নগুলা তোমরা যদি প্রত্যেক যেগুলো আছে ভালো করে বুঝো, তাহলে এগুলোর মতো আরো 1000 কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবা। তো তোমাদের তোরে যে জিনিসটা আমাদের বলা থাকবে সেটা হচ্ছে, যে ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য তুমি বসছো বা শুরু করতে যাচ্ছ, ওই ইউনিটের কি কি সাবজেক্ট গুলো আছে, কোন কোন প্রশ্নগুলো আসছিল, এগুলো সম্পর্কে 100% তোমার ধারণা থাকতে হবে। এবং যে কোয়েশ্চেনটা তুমি পড়বা, তোমার বাসায় পড়ো, যেখানেই পড়ো, যে কোয়েশ্চেনটা তুমি পড়বা, ওই কোয়েশ্চেন সম্পর্কে কোন টপিক থেকে আসছে এবং ওই টপিক সম্পর্কে তুমি কতটুকু জানো, তোমার কতটুকু জ্ঞান আছে ওই টপিক সম্পর্কে। আমি কি জানি, আমি গঠনগুলা জানি কিনা, আমি যে জিনিসগুলা আসতে পারে ওই সম্পর্কে জানি কিনা, এটা যতক্ষণ তুমি 100% কভার না করতে পারতেছো তখন পর্যন্ত তোমার ল্যাকিং পয়েন্ট আছে। চেষ্টা করবা ওই টপিক থেকে যত ধরনের স্ট্রাকচার আছে, গঠন আছে বা জানতে হয়, মেমোরাইজিং জিনিসটা খুব ভালো করে জানার জন্য। ঠিক আছে, যদি এইভাবে করে কন্টিনিউ ভাবে মানে তুমি করতে পারো, চলমান রাখতে পারো, চান্স হবে। এটা তো প্রত্যেকদিনই আমরা এসে বলি, ক্লাসের মধ্যে প্রত্যেকদিনই বলি। তবে এই কথাটুকু যতক্ষণ তুমি মাথায় ঢুকাইতে না পারবা, ততক্ষণ তুমি সেই ভালো পয়েন্ট বা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবে না। প্রথম কথা হচ্ছে, যে কথাগুলো বলতেছি মাথায় ঢুকাও এবং এইভাবে করে পরিশ্রম করো। তো গত সেশনে কি স্টুডেন্টরা চান্স পাইছে না? তারা তো অনেক পড়াশোনা করতেছে, ছবিতে সিট তো খালি নাই, সব তো পূর্ণ হয়ে গেছে, তারা চান্স পাইছে। কেমনে পাইছে? তারা শুরু এবং শেষ এই দুইটার মধ্যে তারা একটা কোনো ডিফারেন্স করে নাই। প্রথম যে এনার্জি, লাস্টে সেই এনার্জিটা ছিল, তারা ধরে রাখছে। তো তোমাদের কাছেও একটা অনুরোধ থাকবে, তোমরা তোমার এনার্জি পয়েন্টটা ধরে রাখবা যে আসলে আমাকে চান্স পাইতে হবে। চান্স পাওয়াটা যে কঠিন কিছু, মানে চান্স না পাইলেও যে জীবনটা শেষ এরকম না। তুমি চান্স পাওয়ার পরে তুমি এখানে একটা এনভায়রনমেন্ট পাবা, যে এনভায়রনমেন্ট থেকে দেখবা তোমার মতো আরো অনেক জায়গা থেকে স্টুডেন্ট গুলো চান্স পাইছে। তুমি হয়তো এক জেলা থেকে এখানে আসবা, কিন্তু বাংলাদেশের 64টা জেলা ধরেই পোলাপানরা এখানে আসবে। তাদের সাথে একটা যোগাযোগ হবে, একটা কমিউনিকেশন হবে, তাদের কমিউনিকেশন বিল্ড আপ করবা, সবকিছু মিলে তোমার নিজের ভিতরে একটা সারাউন্ডিংস আসবে। ওই সারাউন্ডিংস থেকে তোমার বিভিন্ন দিকে যাওয়ার বা বিভিন্ন জ্ঞান নিজের ভিতরে আয়ত্ত করার চেষ্টা করবে। এই জন্যই মূলত ইউনিভার্সিটি। ঠিক আছে, তো সবাই আশা করি যে সবগুলা প্রশ্ন সব বুঝতে পারছো। আমরাও আছি তোমাদের সাথে সবসময়, আর বেচ রানিং আছে, আর আশা করি সবগুলা ক্লিয়ার হয়েছে। তো আজকে এই পর্যন্ত আমরা শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।